আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এটা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা পর্বের দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। আমরা প্রথম পর্বে আসলে আলোচনা করছিলাম যে আমাদের বর্তমানে যে স্বাধীন গণ অভ্যুত্থানটা একটা সম্পূর্ণ গণ অভ্যুত্থান হলো, আমাদের ছাত্র জনতা, শিক্ষক সকলের মিলিত শ্রমে এবং হাজারো ছাত্র ছাত্রী জনতার রক্তের বিনিময়ে সেই অভ্যুত্থানের বিষয়ে সেই আলোচনা করতে চেয়ে আমরা আলোচনা করেছি অতীতের কিছু বিপ্লব নিয়ে, রাশিয়ার অক্টোবর বিপ্লব নিয়ে, ফ্রান্স বিপ্লব নিয়ে, এবং বাংলাদেশের তৎকালীন থেকে শুরু করে সংক্ষেপে যতটুকু আলোচনা করা পসিবল ছিল সেই আলোচনাগুলো করেছি আমরা। এই আলোচনাগুলো করার একটা মূল উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে আমাদের কোথায় ভুল ছিল যে আমরা এতগুলো অভ্যুত্থান, এতগুলো আন্দোলনের পরেও আজ পর্যন্ত আমরা আমাদের সেই চির প্রত্যাশিত দেশকে গেইন করতে পারিনি, অর্জন করতে পারিনি। কোথায় ভুল ছিল? ব্রিটিশরা আমাদের অনেক দিন শোষণ করে, অত্যাচার নিপীড়ন চালায়। তারা তো ব্রিটিশ ছিল, অন্য এক দেশ থেকে আসা অন্য এক জাতি। তাদেরকে বিতাড়িত করে যখন আমরা এই পাকিস্তান তৈরি করলাম, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, তখন তাদের ভুল ছিল কেন্দ্রীয়করণ। তারা ভেবেছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানই আসলে প্রকৃত পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হচ্ছে তাদের একটা প্রদেশ। এবং তারা এই কারণে, এবং আমাদের বাঙালি জাতিসত্তা যেটা তাদের জাতিসত্তা থেকে আলাদা, সেই জাতিসত্তা থেকে আলাদা হওয়ার কারণে আমাদের ভাষা, আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়। তারা দিনকে দিন আমাদের দেশকে একটা ভয়ঙ্কর সিচুয়েশনে ঠেলে দেয়। বেকারত্ব, তারপরে তাদের থেকে উপেক্ষা, সব কিছুই দানা বাঁধতে শুরু করে। এটা ছিল পাকিস্তানিদের ভুল। আমরা মুক্তিযুদ্ধ করে তাদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর যে ভুলটা শেখ মুজিবুর রহমান করেছিলেন সেটা হচ্ছে এই যে তিনি তৎকালীন মুক্তিযোদ্ধাদের চেয়ে, যারা দেশকে স্বাধীন করতে রক্ত দিয়েছেন, তাদের চেয়ে যেই দেশ বাহিনী, মুজিব বাহিনী কখনো মুক্তিযুদ্ধ করেইনি, সেই মুজিব বাহিনী তারা রক্ষী বাহিনী গঠন করেন এবং একটা কঠোর শোষণের দিকে এগিয়ে যান, ডিক্টেটর হয়ে ওঠেন। শেখ মুজিবকে উৎখাতের পর যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন তাদের সবচেয়ে বড় ভুল ছিল সেই রক্ষী বাহিনীকে আর্মির সাথে একত্রিতকরণ। এটা হচ্ছে বর্তমান অবস্থার সাথে একেবারে মিলে যায়। দেখুন, বাংলাদেশের মানুষরা এখন অত্যাচারিত, নিপীড়িত, কিন্তু এই বাংলাদেশে এখনও কিছু মানুষ আছে যারা সেই এক না এক তন্ত্রের দালাল, যারা প্রগতিশীল নামে পরিচিত, যারা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা টেনে নিয়ে আসে, যারা কথায় কথায় মানুষকে তার মতবিরোধ হলেই রাজাকার বলে গালি দেয়, স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে গালি দেয়। এই লোকদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে উপযুক্ত, মেধাবী এবং যাদের সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে তাদেরকে সেই দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে। রাষ্ট্র নায়ক যারা হবেন, যারা রাষ্ট্রের জনপ্রতিনিধি হবেন, তাদেরকে বুঝতে হবে জনগণের ভাষা, তাদেরকে বুঝতে হবে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে তাদের জনগণের কল্যাণের জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণের সেবার জন্য। তাদেরকে মনে রাখতে হবে যে তারা জনগণের সেবক। তারা বাংলাদেশকে এত বছর যাবৎ ফ্যাসিস্ট হাসিনা যেভাবে তার নিজের দলীয় লোক দ্বারা দলীয়করণ করেছেন, সেখান থেকে বের হয়ে আসতে হবে। আমি অবাক হয়েছি যে পুলিশরা এখন নিজেদেরকে নিরাপদ মনে করছেন না। আমি তার চেয়েও বেশি অবাক হয়েছিলাম যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশরা নির্বিচারে গুলি চালিয়েছে জনতার উপরে, নির্বিচারে গুলি চালিয়েছে সাধারণ মানুষের উপরে। ছাত্রলীগ, পুলিশ মিলে অসংখ্য ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা ছাত্রলীগের ক্যাডাররা পুলিশের সামনে অস্ত্র হাতে গুলি চালাচ্ছে।
এটা অনেক বড় একটা ভয়ঙ্কর সাইন ছিল। পুলিশ মানুষের জন্য, জনতার জন্য, জনতার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। তো পুলিশের উপর থেকে আস্থা উঠে যাওয়াটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। আজকে আমি পথে দেখলাম যে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা রাস্তার ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব পালন করছে, কারণ ট্রাফিক পুলিশরাও নিজেদেরকে নিরাপদ মনে করছেন না। বর্তমানে ডাক্তার ইউনূস স্যারকে প্রধান করে যে কমিটি গঠন করার আহ্বান জানিয়েছে আমাদের ছাত্ররা, আমি সেটাকে স্বাগত জানাই এবং বিশেষ অনুরোধ করব যেন তিনি অন্তর্বর্তীকালীন নির্বাচন দেওয়ার আগে বা রাষ্ট্রের একটা নতুন গণতান্ত্রিক দলকে ক্ষমতা আনার আগে তিনি যেন এই রাষ্ট্রের সংস্কারটা করেন। যারা দলীয় লোক, যারা যোগ্য না, যারা শুধু দলীয় পরিচয় পুলিশে, র্যাবে এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে চাকরিরত রয়েছেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে, কোনো রকমের মেধা প্রতিভার কারণে না, তাদের জন্য দেশ আজ ধ্বংসের গোড়ায় এসে দাঁড়িয়েছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে উৎখাত করতে হবে। উৎখাত বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি, তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে দিতে হবে এবং সেই জায়গায় মেধাবী যোগ্য লোক দ্বারা নতুনভাবে নিয়োগ প্রদান করতে হবে। পুলিশের সংস্কার প্রয়োজন, বাংলাদেশ পুলিশের সংস্কার প্রয়োজন। পুলিশে এমন সব যোগ্য ব্যক্তিদের দরকার যারা বুঝতে পারবেন যে তারা জনতার সেবক, তাদের কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কোনো দলের আদর্শে আদর্শিত হয়ে রাস্তায় না নেমে জনগণের উপর গুলি চালানো না। হ্যাঁ, একটা ব্যক্তির কোনো দলীয় আদর্শ থাকতেই পারে, সেটা তার ব্যক্তিগত, কিন্তু যখনই সে তার ইউনিফর্ম পরে, সে পুলিশে হোক, র্যাবে হোক, বিজেপিতে হোক বা সেনাবাহিনীতে হোক, তখন সে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে, ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে। সেই আদর্শের দিক থেকে তাকে ঠিক থাকতে হবে। সে ব্যক্তিগত তার মত রাখতেই পারে। গত ফ্যাসিস্ট সরকার আমাদের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে অনেকভাবে, যার কারণে প্রত্যেকটা জায়গায় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 15 বছর যাবৎ এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা সরকারের বিরুদ্ধে কথা বলতে যেয়ে বিনা কারণে, জাস্ট শুধু সরকারের ভুল সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতে যেয়ে, সরকারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে যেয়ে, সরকারের নিপীড়নের বিরুদ্ধে জাস্ট কথা বলতে যেয়ে অসংখ্য বছর দিনকে দিন বিচারহীনভাবে জেল খেটেছে, অত্যাচারের শিকার হয়েছে। তাদের মধ্যে যারা প্রতিভাবান, যাদের মধ্যে সেই মেধা আছে, তাদেরকে নিয়োগ দিন। রাষ্ট্রের নতুন যারা যুবক, তাদের মধ্য থেকে মেধাবীদের নতুন করে নিয়োগ দিন। একটা রোগের ক্যান্সার তৈরি করে গেছেন ফ্যাসিস্ট সরকার। এটাকে দূর করা খুব সহজ কাজ না। বর্তমানে সরকার দেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ঢেলে রেখে গেছেন, যেখানে অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু, বেকারত্বের হার অনেক বেশি, চাকরির জায়গা অনেক সীমিত, বেকারের সংখ্যা অনেক বেশি এবং দিনকে দিন আমাদের অর্থের বিপর্যয় ঘটছে। কী বলে এটাকে, ইনফ্লেশন হচ্ছে, ডলারের দাম দিনকে দিন বাড়ছে, স্বর্ণের দাম দিনকে দিন বাড়ছে। সেই জায়গায় দেশকে স্টেবল করতে হলে আমাদের দরকার ন্যায়বান শাসক, যিনি ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের এবং জনগণের স্বার্থকে মূল্যায়ন করবেন এবং এই ফ্যাসিস্ট সরকারের বানানো অবকাঠামোকে ভেঙে আবার নতুন করে সাজাবেন। ফ্রেশ ব্লাড দরকার এখন শরীরে, বাঙালি জাতির শরীরে। অনেকে থাকবে যারা বর্তমানে রং চেঞ্জ করে ফেলবে। আওয়ামী লীগ থেকে এখনই তারা এমনভাবে মুখ ফিরিয়ে নেবে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল খন্দকার মোস্তাকের সহ তাদের মন্ত্রিপরিষদ। বাট সেই সুবিধাবাদী লোকদেরকে সরকারে প্রাধান্য দেওয়া যাবে না বা তাদেরকে সুবিধা ভোগ করতে দেওয়া যাবে না।
দেশে একটা ন্যায্য শাসন এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যে রাষ্ট্রে বাঙালির সাথে সাথে উপজাতিরাও বা মুসলিমদের সাথে সাথে অন্যান্য ধর্মের লোকরাও সমানভাবে অংশগ্রহণ করতে পারবে, নিজেকে নিজের দেশ বলে মনে করতে পারবে এবং নিজের দেশে উন্নয়নে অংশ নিতে পারবে। এই কাজটা আমাদের বর্তমান যেই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাকেই করতে হবে। স্যার ডক্টর ইউনূস স্যার, বিনীত নিবেদন। স্যার সলিমুল্লাহ, স্যার আসিফ নজরুল সহ অনেক মেধাবী লোক আছেন, আমাদের সম্পদ আছেন, জাতীয় সম্পদ আছেন। তাদেরকে সাথে নিয়ে একটা ঐক্য গড়ে তুলুন এবং প্রথমেই রাষ্ট্রের সংস্কার করুন। নাহলে আবারও হয়তো অতি নিকট ভবিষ্যতে আমরা এই বিপ্লবটাকে হারিয়ে ফেলতে পারি, স্বাধীনতাকে হারিয়ে ফেলতে পারি, আরেকটা ফ্যাসিস্ট সরকারের জন্ম হতে পারে। এখন আপনাদের হাতেই হচ্ছে সিদ্ধান্ত যে আপনারা এই ছাত্রদের, আমাদের সন্তানদের রক্তের, হাজারো সন্তানের রক্তের গড়া এই স্বাধীনতার মূল্যায়ন কীভাবে করবেন। আমরা খুব আশাবাদী যে বর্তমানে যে সরকার আসবে বা পরবর্তীতে যে সরকার আসবে তারা তেমন হবে না। তারা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে। যারা এতদিন ধরে ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষ নেবে এবং তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সর্বশেষে যারা পুলিশ, র্যাব, বিজেপি, বাংলাদেশ আর্মিকে যথেষ্ট সম্মান জানায় তাদের এই কাণ্ডারি হিসেবে উপনীত হওয়ার জন্য, বাট পুলিশ, র্যাব, বিজেপির মধ্যে এমন লোকদেরকে আমরা বলবো যে আপনারা যখনই ইউনিফর্ম পরবেন তখনই মনে করবেন যে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব আপনাদের। তো বর্তমানে তাদেরকে নিয়োগ দিন যারা এটার যোগ্য, যারা এই রাষ্ট্রের কাণ্ডারি হওয়ার যোগ্য এবং রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। যুব সমাজ থেকে দিন। অনেক আশা নিয়ে ভিডিওটা করছি এবং আশা করি আমরা আমাদের স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো। আর বৈষম্য দেখব না এই বাংলার বুকে। আর কাউকে নির্যাতিত হতে হবে না, কাউকে গুম হতে হবে না, কাউকে হত্যা হতে হবে না, কাউকে বিনা বিচারে দিনকে দিন জেল খাটতে হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায়ক হোক। ভালো থাকবেন। আমিন।